বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক স্তরে জীববিজ্ঞান অংশে আজকে আমরা পেশি অংশ নিয়ে আলোচনা করব। তো বিগত ক্লাসে আমরা অস্থির বিভিন্ন সন্ধি নিয়ে আলোচনা করেছি, যে সন্ধিগুলো আমাদের চলনে এবং দেহের ভার বহন থেকে শুরু করে অনেকগুলো কার্যক্রমে তারা অংশগ্রহণ করে। আমাদের দেহের যে বিভিন্ন সেন্সিটিভ যে অঙ্গগুলো আছে, বিশেষ করে হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ সহ আরো যে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো, সেগুলোকে বক্ষপিঞ্জরের মধ্যে রক্ষা করা সহ পুরো দেহের কাঠামো দান করা, দেহকে এক স্থান থেকে অন্য স্থানে সাবলীল ভাবে মানে চলাচলের ক্ষেত্রে অস্থির যে ভূমিকা, এগুলো নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা দেখব পেশি নিয়ে। প্রথমত, পেশি কি? পেশি হলো এমন একটি কোষের সমন্বয় করা বিশেষ মানে কলার অংশ, যেটি চলনে এবং অস্থির সাথে সংযুক্ত থাকা অবস্থায় দেহের কাঠামো গঠন এবং তার উপর একটা বিশেষ ধরনের আচ্ছাদন তৈরি করে। কোনো কোনো ক্ষেত্রে এই অস্থির অংশটি আমাদের শারীরবৃত্তীয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন হৃৎপিণ্ডের বিশেষ অস্থি আমাদের সারা দেহে রক্ত সঞ্চালনে এবং আমাদের দেহকে সচল রাখতে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। আমরা এই পেশিগুলোকে মূলত প্রথমে দুইটা ভাগে ভাগ করি, একটি হলো ঐচ্ছিক পেশি আর একটি হলো অনৈচ্ছিক পেশি। এই অনৈচ্ছিক পেশির মধ্যে আরেকটি বিশেষ অনৈচ্ছিক পেশি আছে, তার নাম হলো হৃৎপেশি। তো ঐচ্ছিক পেশিটা কি? ঐচ্ছিক পেশি হলো যে পেশিগুলো আমাদের ইচ্ছাধীন। আমরা এই পেশিগুলোর মাধ্যমে চলাচল করতে পারি। এই পেশিগুলোর মাধ্যমে আমরা আমাদের নানাবিধ কার্যক্রম আমাদের ইচ্ছা অনুসারে আমরা করতে পারি। আর অনৈচ্ছিক পেশি হলো এমন এক ধরনের পেশি, যে পেশিগুলো আমাদের ইচ্ছাধীন নয়। যেমন আমরা খাবার পাকস্থলীতে দেওয়ার পর যদি পাকস্থলীকে আমরা অনেক রিকোয়েস্ট করি যে ভাই, খাবারের দাম অনেক বেশি হয়ে গেছে, তুমি খাবারটা পাকস্থলী তুমি রেখে দাও, ও কি শুনবে? কথা বলো না। ও কিন্তু খাবার পাওয়ার পরে ও খাবার ধরে দলাই মলাই করা শুরু করবে। দলাই মলাই করা শুরু করে খাবারকে হজম করে একেবারে ক্ষুদ্রান্তের কাছে পাঠিয়ে দিবে। আবার ক্ষুদ্রান্তের যে পেশিগুলো আছে, তাকে তুমি সারাদিন ধরে বুঝাও তো, ভাই পাকস্থলী আমার কথা শোনেনি, তুমি আর আমার কথা শোনো। বলে কি শুনবা? বলে তুমি আর ওই খাবারগুলোকে আর কিছু করো না, ওই খাবারগুলো ওখানেই আটকে রাখো। তো ওই ক্ষুদ্রান্ত কি আমাদের কথা শুনবে? সেও না। শুনবে না। সে করবে কি, খাবারের ভিতর থেকে যে তার যে মূল অংশ, সেটিকে এসে শোষণ করে নেবে এবং ক্ষুদ্রান্তের মধ্যে প্রথম যে অংশটা আছে ডিওডেনাম, সে হজমের যে পরবর্তী কার্যক্রম সেটি করবে। সুতরাং কেউ আমাদের ওই কথা শুনবে না, যার যা কার্যক্রম সেটা সে স্বয়ংক্রিয়ভাবেই করে ফেলবে। এই পেশিগুলো হলো আমাদের অনৈচ্ছিক পেশি। আমরা আরো বলতে পারি যে প্রস্রাব পায়খানার যে বিশেষ ধরনের পেশিগুলো আছে, সেগুলো অনেকটা তাই। যদিও আমরা সাময়িকভাবে কিছু সময়ের জন্য প্রস্রাব বা পায়খানাকে হয়তো আটকে রাখতে পারি, কিন্তু এটি আজীবন যে পারা যায় না, এটা তো আমরা সবাই স্বীকার করব। আহ এর এরপরে আছে তোমার ঐচ্ছিক, অনৈচ্ছিক গেল। আরেকটা ওই অনৈচ্ছিক পেশির মধ্যে আরেকটি পেশি আছে, তার নাম হলো হৃৎপেশি। হৃৎপিণ্ডের পেশি বিশেষ প্রক্রিয়ায় এই অনৈচ্ছিক পেশিটা তৈরি, যেটি আমাদের পৃথিবীতে আসার আগ থেকে, মানে পৃথিবী আসার মুহূর্ত থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে তার প্রয়োজনীয় যেটি স্পন্দন এবং রক্ত সঞ্চালনের যে দায়িত্ব, সেটি সে পালন করে যাচ্ছে।
এই বিষয়গুলো মূলত এখানে আছে। এখন চলনে এবং চলনের ক্ষেত্রে অস্থি ও পেশির ভূমিকা। এখন চলাচল করতে গেলে তো আমাদের অস্থি মাধ্যমে পুরো দেহকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে হবে। আর আমাদের একটি মনে রাখা দরকার যে কোনো অস্থির কোনো ক্ষমতা নেই যে দেহকে আসলে এক স্থান থেকে অন্য স্থানে ঠিক মতো নিয়ে যায়, যদি না তার সাথে পেশি সমন্বয় করে ভূমিকা পালন করে। দেখো, আমার মাঝে মাঝে পেশিতে প্রবলেম হয়, টান পড়ে, এবং হাঁটতে প্রবলেম হয়, অনেক সময় পেশির মধ্যে ব্যথা হয়, তখন কিন্তু আমি খুব পরিষ্কার বুঝতে পারি যে আসলে শরীরে সবকিছু ঠিক থাকার পরেও আমার হাঁটতে বা চলাচল করতে কি প্রবলেম হয়। মনে হয় মাঝে মধ্যে তুমি নিজেও দেখছো এটা। হ্যাঁ, দেখছি। আচ্ছা, আসলে ওই ওই ব্যথাগুলো কিন্তু কখনোই আমার শরীরের কোনো হাড়ের সাথে সংশ্লিষ্ট নয়, পেশির সাথে সংশ্লিষ্ট। এই জন্য বলতেছি যে আর কেউ না বুঝুক, অন্তত আমি বুঝতে পারি যে পেশিতে প্রবলেম হলে হাঁটতে কিভাবে প্রবলেম হয়। তার মানে আমাদের এই যদি কোনো ব্যক্তিকে কঠিন শাস্তি দেওয়ার জন্য অনেকে একটা নিষ্ঠুর কাজ করে যে সে ওই তার হাত পায়ের অংশ থেকে পেশিগুলোকে কাটে নেয়, ছিলে নেয়। ঠিক আছে, তো ছিলে নিলে কিন্তু দেখা যাবে যে তার ওই হাড়ের অংশ কিন্তু আসলে কোনো কাজ করতে সক্ষম হবে না, যদি না পেশি সেখানে সাহায্য করে। এখন পেশি আসলে কিভাবে এটিকে সাহায্য করে একটু আমরা বোঝার চেষ্টা করি। আমাদের যেগুলো ঐচ্ছিক পেশি সেগুলোকে কার্যক্রম করার জন্য এই স্নায়ুর তাড়নায় সেগুলো কিছু অংশ সংকুচিত হয়, আবার কিছু অংশ প্রসারিত হয়। যেমন আমি কনুইকে সোজা করতে চাচ্ছি, তো সোজা করতে গেলে কি হবে, দেখো তো কনুইয়ের মাঝখানে ভাঁজে যে পেশি থাকে সেই পেশি টানে কি একদম সোজা হয়ে গেল, তার মানে সেটা প্রসারিত হলো। কিন্তু কনুইর বা সাইডে যে পেশিটা আছে, মানে তার উল্টো পাশে, সেই পেশি কিন্তু সংকুচিত হতে হবে। ঠিক পায়েরও তাই, আমরা যদি পা জোরে যদি বসি, আমাদের হাঁটুর উপরের অংশের পেশি প্রসারিত হয়, পিছনের অংশ পেশি সংকুচিত হয়। আবার যখন আমি ওই বসা থেকে যখন উঠে দাঁড়াচ্ছি, তখন ওই যে পিছনের অংশের পেশি কি প্রসারিত হয়, আর সামনের অংশের পেশি সংকুচিত হয়। আমার কথা কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে একই পেশির কখনো সংকুচিত হচ্ছে, কখনো প্রসারিত হচ্ছে, এর মাধ্যমে আমাদের পুরো দেহটা সচল অবস্থানে থাকছে। এখানে দেখো, টেন্ডন, পেশি, লিগামেন্ট, অস্থিবন্ধনী। দেখো, নর্মাল পেশিগুলোকে যদি অনবরত ভাঁজ করা হয় এটা কিন্তু ফেটে যাবে, কিন্তু আমাদের হাতের পেশি, আমাদের এই কবজার পেশি, পায়ের পায়ের ওই যে হাঁটুর পেশি বা পায়ের পাতার বিভিন্ন জায়গার পেশিগুলো অনবরত ভাঁজ হচ্ছে, অনবরত তারা পরিবর্তিত হচ্ছে, কিন্তু তাদের এই অংশটা ফাটে না। উল্টে আরো দেখা যায় যে হাতের অংশ, পায়ের অংশ, গিরার অংশগুলোকে ধরে রাখে এক ধরনের পেশি, তার নামই হলো টেন্ডন পেশি। মানে টেন্ডন পেশির মধ্যে এক ধরনের এলাস্টিক সিস্টেম আছে, যে এরা তন্তুময় যোজক টিস্যুতে তৈরি। এই যোজক টিস্যুটা শাখা প্রশাখা বিহীন একটা শ্বেত তন্তু লাগানো থাকে, দেখতে অনেকটা মানে সাদা রাবারের মতো আর কি। বুঝতে পারছো? এই যে পায়ের যে আমরা রগ হ্যাঁ, বলি না, ওই রগটা কেটে দিলে দেখতে যায় ওই পায়ের অংশ আর কাজ করছেন, এই রগের অংশটার সাথে কিন্তু টেন্ডন পেশির কিন্তু সম্পর্ক আছে। বুঝতে পারছো কি? দেখবা তুমি ওই রগের অংশ কেটে দেওয়া মানে পা আর কিন্তু কাজ করবে না। তো এই বিষয়গুলো এখানে আমাদের আছে। এখন দেখো, এই পেশিগুলো একটা আটি গুচ্ছ ভাবে হয়ে তারা কিন্তু বড় শ্রেণীবদ্ধ একটা অবস্থান তৈরি করে। আর টেন্ডনের মধ্যে রক্তনালী, লসিকা নালী, স্নায়ু প্রবেশ করে। টেন্ডনের স্থিতিস্থাপকতা বেশ কম। এই যে দেখো,
আমার মনে হয় এখানে পেশির কিছু বিষয় একটু দেখানো হচ্ছে। এই যে এই জায়গার পেশির নাম হলো ট্রাইসেমস, আর তাহলে এই যে নিচেরটা হলো ট্রাইসেমস আর উপরেরটা কি বাইসেন্স। দেখছো কি, মানে ভেতরের দিকের নাম হলো হ্যাঁ ট্রাইসেন্স, যেমন আমাদের বগলের নিচের দিকে যে পেশি সেটা হলো ট্রাই, আর ওই বগলের ঠিক উল্টা দিকে যে পেশি সেটা কি বাইসেন্স। বাইসেপ। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ ছেলেদের বেলায় এই পেশির অংশটা তো আবৃতই থাকে, বাট মেয়েদের কিন্তু এই অংশটা একটা মেয়েদের বিশেষ সৌন্দর্য থাকে এখানে, এজন্য অলওয়েজ এটিকে আবৃত রাখতে হয়। এটা দেখা যায় আধুনিক এই যে তথাকথিত পশ্চিমা সংস্কৃতির প্রভাবে আমাদের এক শ্রেণীর আহ মানে যারা উচ্ছৃঙ্খল অবস্থানে যায় এগুলোকে হয়তো অনাবৃত করে। এটা আসলে আমাদের নৈতিকতার বিরুদ্ধে, এগুলো করা উচিত না। এখন আসো, এই যে টেন্ডন এবং লিগামেন্ট, এটা এখন তুমি ভালো বুঝবা। এই দেখো লিগামেন্ট হলো, এই দেখছো কি এই হাড়ের সাথে এই হাড়ের একটা কানেকশন দিছে একটা কুচকুচিয়ে একটা পদার্থ। ওই কুচকুচিয়ে পদার্থর অংশটা কিন্তু দেখো এই হাড়কে এই হাড়ের সাথে লাগিয়ে রাখছে, তা নাহলে এই হাড়টা এই হাড় থেকে গেলে খুলে গেল। দেখছো লিগামেন্ট কিরকম। আর টেন্ডনটা কি, হ্যাঁ টেন্ডনটা হলো ওই লিগামেন্টেরই সহায়ক একটা পেশি, ভালো করে দেখো, তাই না? হ্যাঁ ওই জায়গা দেখা যাচ্ছে তো, মানে এই হ্যাঁ টেন্ডন দেখা এবং যাচ্ছে। লিগামেন্ট এটা আমাদের এই যে আমরা যে হাতের অংশকে নড়াচড়া করাই, ওই যে হাতের যে জায়গায় দেখো অনেক চামড়া জড়ো হয়ে আছে না, বা হাঁটুর উপরের দিকে চামড়া জড়ো হয়ে থাকে না, ওরই নিচেই হ্যাঁ তোমার এই টেন্ডনটা হলো লিগামেন্ট অংশ থাকে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, আমার মনে হয় আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এই অধ্যায় প্রায় শেষ। অস্টিওপোরোসিস এটা হলো একটা বিশেষ ধরনের অসুখ। অসুখগুলো কি সামনের দিন দেখবা? শেষই তো মনে হয়, ওই একটা দেখলেই তো হয়ে যাচ্ছে। এটা হলো হ্যাঁ হাড় এখনই শেষ। হাড় ভঙ্গুর হয়ে যাওয়া, এটা বিশেষ করে নারীদের এটা বেশি হয়। নারীদের কোনো এক সময় ক্যালসিয়ামের অভাবে এই অসুখটা বেশি হয়। আর একটা আছে গেটে বাত, যেটা বাতের কথা বললাম, ওই যে গেটে বাত মানে হলো হাড়ের জোড়া আছে যেখানে, সেখানে যদি বাতের অসুখ হয় সেটাকে গেটে বাত বলা হয়। তো আমার মনে হয় এই অংশগুলো করে নিও। আজকের পর আমরা এখানেই ক্লোজ করে দিচ্ছি।